রসুলুল্লাহর একটা হাদিস আছে যে অনেকটা এরকম যে 1400 হিজরিতে কি হবে এটা আমি জানি না। তো 1400 হিজরিতে কি হবে এটা জানি না, এটা একটা কেমন যেন কথা। উনি 1400 হিজরির পরের অনেক কথা বলে গেছেন, এই যে কিয়ামতের আলামত সম্বন্ধে উনি বলছেন। তারপরে উনি 1400 হিজরির আগেরও অনেক কথা বলছেন যেগুলো ফইলে গেছে ঠিকঠাক মতন, কিন্তু টু দ্য পয়েন্টে 1400 হিজরির কথা কেন বললেন? উনি তো 1399 হিজরির কথা বলেন নাই, বা 1398 হিজরির কথা বলেন নাই। হঠাৎ করে বললেন 1400 হিজরিতে কী হবে ওইটা আমি জানি না। তার মানে কি? তার মানে ওই সময় কিছু একটা হবে, নাইলে ওই বছরটাই উনি উল্লেখ করতেন না। জানি না যখন, তার মানে কত বছরই তো আছে উনি জানেন না, বা কিছু ঘটবে না সাধারণ বছর, তো ওগুলো উল্লেখ করেন নাই। তো টু দ্য পয়েন্টে কেন বললেন যে 1400 হিজরিতে কী হবে আমি জানি না? আবার এমনও হইতে পারে উনি হয়তো বলছিলেন 1400 হিজরিতে কী হবে আমি বলবো না, সেটাও হইতে পারে। হয়তো সেটা শুনছে, মানুষ তো শোনে একরকম, পরে বোঝে একরকম, পরে বলার সময় হয়ে যায় অন্যরকম। তো এই হিসাবে হয়তো উনি বলছিলেন 1400 হিজরিতে কী হবে আমি বলবো না, ওইটাই মানুষ পরবর্তীতে লিখে রাখছে যে 1400 হিজরিতে কী হবে আমি জানি না, এইভাবে লিখে রাখছে। যাই হোক, রসুলুল্লাহ 1400 হিজরির কথা উল্লেখ করছেন, তার মানে ওইখানে কিছু একটা হবে। তা এখন তো 1400 হিজরি, আজকে তো এখন তো 1400 হিজরি পার হয়ে গেছে, তাও প্রায় 40 বছর আগে 1400 হিজরি পার হয়ে গেছে। আমরা তো এখন জানি 1400 হিজরিতে কি হয়েছে, আমরা এখন জানি। আমরা যদি ভালো করে দেখি যে 1400 হিজরিতে উল্লেখ করার মতন কি হয়েছিল, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বলে দিলাম। আচ্ছা, যাদের ধূমপানে অসুবিধা হয় এই ভিডিও না দেখলে চলবে, এটা কিসা ভিডিও। আচ্ছা, কথা হইল 1400 হিজরিতে কী হয়েছিল তা তো আমরা এখন জানি, এটা একটা ইম্পর্টেন্ট কিছু। নাইলে রসুলুল্লাহ 1400 হিজরির কথা উল্লেখ করতেন না। তো 1400 হিজরিতে কী হয়েছিল আমরা জানি। 1400 হিজরিতে কী হয়েছিল মানে 1979, মানে 1400 হিজরি। তো ওই সময় ইরানের বিপ্লব হয়েছিল, ইরানে ইসলামী বিপ্লব হইল এবং খোমেনি ক্ষমতায় আসলো। তা এখন মুসলিম বিশ্বে তো অনেক বিপ্লবী হয়েছে, কিন্তু এই বিপ্লবটা স্পেশাল। এই বিপ্লবের পরের থেকে কিন্তু ইসলামী জগতের জাগরণ শুরু হয়েছে। কীরকম জাগরণ? তার মানে এই না যে ইরান অনেক দেশ দখল করে বিরাট সাম্রাজ্য বানায় ফেলছে, তা না। জাগরণ শুরু হয়েছে কীরকম? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার আগের থেকে, এই মনে করেন সেই 1700 শতাব্দীর থেকে, মানে এই বাংলাদেশ যখন থেকে ব্রিটিশের কাছে হাইরে গেল, পলাশির যুদ্ধর পরের থেকে দ্রুত বেগে ইসলামী দেশগুলার অধপতন শুরু হয়েছে। পতন চলতেই আসিল। মনে করেন 1750 থেকে পতনই চলতেছে। পতন হইতে 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 প্রথম বিশ্বযুদ্ধে আরও পতন হয়ে গেল, অটোমান খলিফার পতন হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অনেক পতন হইল, তারপরে অনেক দিন ধরে পতন হয়েছে। পতন হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে মুসলমানরা আছে ঠিকই, কিন্তু জ্ঞান বিজ্ঞানে খুব পিছায় পড়ছে। জ্ঞান বিজ্ঞান শিক্ষার শাসন সব দিকে পিছায় পড়ছে, মানে একেবারে করুণ অবস্থা আর কি, কোনো আশা নাই টাইপের অবস্থা। এই সময়ে এই 1400 হিজরি আসলো এবং 1979-এ ইরানে বিপ্লব হইল। তারপরের থেকে কিন্তু ইরানিরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ধীরে ধীরে দ্রুত উন্নতি করতে লাগলো, এবং এখন তো স্যাটেলাইট, নিজস্ব স্যাটেলাইট বানায় ফেলছে, নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেছে প্রায়। তারপরে মিসাইল টিজাইল, প্লেনের ইঞ্জিন, বিশাল একটা ব্যাপার, ওরা নিজেরা বানায়। স্যাটেলাইট বিশাল ব্যাপার, ওরা নিজেরা বানায়। ড্রোন সিস্টেম নিজেরা বানায়, ফাইটার এয়ারক্রাফট নিজেরা বানায়। আচ্ছা, হাইটেক মিসাইলস ওরা নিজেরা বানায়, সর্বপ্রকারের মিসাইল, সারফেস টু এয়ার, এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, সর্বপ্রকারের মিসাইল, এমনকি সাবমেরিন পর্যন্ত বানায়। আচ্ছা, একেবারে নিজেরা।
তা এই যে উন্নতিটা হইলো, এই সাথে আবার টার্কিরও উন্নতি হইলো। তা এই যে উন্নতিটা আমরা দেখি, এই সব জায়গায় সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতি হয়েছে। আবার কিছু লোকের দেখেন, কিছু লোকে আবার যুদ্ধের ট্রেনিং হয়েছে। যুদ্ধের ট্রেনিং কেমন? এই মনে করেন ইরাকে আক্রমণ হইলো, ইরাকিরা অনেকদিন পর্যন্ত আমেরিকানদের সাথে যুদ্ধ করছে, এরা যুদ্ধের ট্রেনিং দিছে। আপনি যদি বলেন যে হ্যাঁ ওদের উপরে অত্যাচার হয়েছে, কিন্তু অত্যাচার হওয়ার সাথে সাথে ওদের কিন্তু ট্রেনিংও হয়েছে, একটা জাতি গড়ে উঠছে, একটা জেনারেশন গড়ে উঠছে যারা যোদ্ধা মোটামুটি সবাই। ইরাক, সিরিয়া, মানে এরা ফাইটার, বিপুল পরিমাণ ফাইটার আছে এখন ঘরে ঘরে। যে কোনো সময় ডাক দিয়ে 50 লাখ আর্মির একটা বাহিনী তৈরি করা সম্ভব। আর ওদের দেশে তো অস্ত্র রাখতে মনে হয় কোনো লাইসেন্স লাগে না, ঘরের আমেরিকার মতন। আমেরিকায় যেমন প্রত্যেক বাসায়, প্রত্যেক সাদা চামড়ার বাসায় একটা দুইটা এসএমজি রাইফেল ওরা রাখে, এদের ট্র্যাডিশন, এটা বাড়িতে রাখে। সেরকম ওদের মিডল ইস্টে কিন্তু অস্ত্র রাখতে কোনো লাইসেন্স লাগে না, ঘরে ঘরে অস্ত্র আছে। আমি কুয়েতে আসছিলাম, হঠাৎ করে 2 গোত্রের মধ্যে যুদ্ধ লাগলো, দেখলাম যে 2 গোত্রের সবাই অস্ত্রধারী, ওদের সবার কাছে অস্ত্র আছে। ওদের অস্ত্র রাখতে যে লাইসেন্স লাগবে এই চিন্তাই ওদের নাই মাথার মধ্যে। তা যাই হোক, তা ইরাক সিরিয়ার ট্রেনিং হয়ে গেল। আবার এই 79-এ 1400 হিজড়িতেই রাশিয়া, ইউএসএসআর আফগানিস্তানে ঢুকে গেল। আফগানিস্তানে ঢুইকা এরা 10 বছর আফগানরা যুদ্ধ করছে। তারপরে কিছুদিন স্বাধীন থাকার পরে আবার আমেরিকা আসলো। আমেরিকা এসে আবার ওরা আমেরিকার সাথে যুদ্ধ করছে। আমেরিকা যুদ্ধ করছে ঠিকই, আমেরিকার সাথে এক পার্টি যুদ্ধ করছে, আর এক পার্টিরে কিন্তু আমেরিকা অনেক যুদ্ধের ট্রেনিং দিছে। 3 লাখ আর্মি খাড়া করাইতে গেছিল। তাহলে মানে যুদ্ধের ট্রেনিংয়ে চলতেছে 1400 সাল থেকে। তাহলে 1400 সাল থেকে তাহলে 2টা ঘটনা আমরা ঘটতে দেখতেছি। একটা হলো, একটা বিশেষ অঞ্চলে সাধারণ মানুষ আর্মির ট্রেনিং পাচ্ছে, আর ওই অঞ্চলের সেন্টারে যে আছে ইরান, সে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উন্নত হয়ে যাচ্ছে। টার্কি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উন্নত হয়ে যাচ্ছে। এই জিনিসটা এরকম দেখাই, এই ম্যাপটা দেখাইলে বুঝতে পারবেন যে অঞ্চলটা একটু দেখাই আর কি। এই যে অঞ্চলটা, এই যে দেখেন ইরান, এই যে ইরান, এই যে বর্ডার ইরান, এই ইরানের অঞ্চলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির হেভি উন্নতি হয়ে যাচ্ছে। ইউরোপিয়ানদের সমতুল্য দেশ হয়ে গেছে। সমতুল্য কি, এখন ওদের ক্যাপাবিলিটি যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির চাইতে বেশি। আচ্ছা, রাশিয়ার চাইতেও বেশি। রাশিয়া এখন অস্ত্র নিচ্ছে ইরানের কাছ থেকে। আচ্ছা, স্যাম 500-এর চাইতে ভালো বাবার 373 মিসাইল সিস্টেম। আচ্ছা, ইরানের উন্নতি হয়ে যাচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আবার দেখেন এই যে ইরাকের, এরা তো অত বুদ্ধিমান না, আরবিয়ানরা পড়াশোনা বেশি একটা করে না, তবে ফাইটিং শিখছে ভালো। এই সিরিয়া, এরাও ফাইটিং শিখছে ভালো, এই যে সিরিয়া, তারপরে ইরাক, সিরিয়া, এই যে, তাহলে এই পাশের লোকও ভালো ফাইটিং টাইটিং শিখতেছে। আবার এই যে আফগানিস্তান, এ তো বিশাল ফাইটিং শিখতেছে। শুধু যে আফগানিস্তান ফাইটিং শিখতেছে তা না, আমেরিকা এসে 2টা কাজ করছে। একটা হলো এদেরকে ফাইটিং শিখতে বাধ্য করছে। 2 নাম্বার হলো আমেরিকা এসে পাকিস্তানে ঘাঁটি করছিল। এই পাকিস্তানে ঘাঁটি করার কারণে হয়েছে কি, এরা ওই আগে আসছিল, প্রথমবারে তালেবান ছিল পাকিস্তানপন্থী, পাকিস্তানের ভিত্তিক আর কি, পাকিস্তানের সাহায্য টাহায্য নিয়ে চলতো। এখন দেখছে পাকিস্তান আল্লাহ আমেরিকার সাথে চলে গেল, পাকিস্তানের তো কোনো ঠিক নাই, যে খয়রাত পায় তার সাথে যায় পিছে যায় ছাড় করতে থাকে। তো পাকিস্তান মানে পাঞ্জাব, পাঠানোর রানা কিন্তু পাঞ্জাবিরা আর কি। তো পাকিস্তানে যখন আমেরিকা চলে আসলো, এখন আফগানরা কী করবো, যুদ্ধ তো করতে হবে, ওস্তাদ এসে ট্রেনিং দিতেছে। এখন এরা তখন ইরানপন্থী হয়ে গেছে। এখন যে তালেবান আছে এরা ইরানপন্থী তালেবান, আবার এরাও তুরস্কের, ইরাকের এরাও ইরানপন্থী, এটাও ইরানপন্থী। তার মানে ইরানের কিন্তু ভিতরে ভিতরে একটা পারস্য সাম্রাজ্য গড়ে উঠছে আফগানিস্তান থেকে এই পর্যন্ত। মানে যারাই এখন খোমেনির সমর্থন করে তারাই এখন এই সাম্রাজ্যের অংশ ধরে নিতে পারেন। সৌদি আরব আসলে তো এটা একটা সুপার পাওয়ার হয়ে যাবে পরদিন। সৌদি আরব এখনও দূরে আছে, কারণ
এই ইসরায়েলিরা খুব চেষ্টাপাতি করিয়া সৌদি আরব রে এদেরকে তাদের হাতে এখনো রাখছে। তা যাই হোক, তো এখন এইখানে তাহলে আমেরিকার অবদানে এদের ট্রেনিং হইলো, আর রাশিয়া আমেরিকার অবদানে আফগানদের ট্রেনিং হইলো, এদেরও আল্লাহর রহমতে অনেক উন্নতি হইলো। তুরস্কের ভাই আছে, আপন ভাই, এই যে এগুলো রাশিয়ার থেকে যে অঞ্চলগুলো স্বাধীন হয়েছে, কাজাকিস্তান, আজারবাইজান, এদের সাথে তুরস্কের তেমন কোনো খাতির ছিল না। তো এর মধ্যে হলো কি, আজারবাইজান রে তুরস্ক আবার এমনি কিন্তু তুরস্ক রাশিয়াকে সমর্থন করে, পুতিনের সাথে খাতির আছে এরদোগানের, কিন্তু যখন আজারবাইজান রে সাহায্য করার প্রশ্ন আইসে খাড়াইলো, তখন কিন্তু তুরস্ক আর রাশিয়ার দিকে তাকায় নাই, সোজা আজারবাইজান রে অস্ত্র শস্ত্র সর্বপ্রকার সাহায্য দিয়ে আজারবাইজান জিতে গেছে। আচ্ছা, নারগোনো কারাবাগ ওই আজারবাইজান জিতছে, তাহলে তুরস্ক তাহলে আজারবাইজানের সাহায্য দিয়ে জিতাইলো, মানে প্রমাণ করলো ভাই তুমিও তুর্কি আমিও তুর্কি, ও হয়তো নাম পাল্টাইছে তুর্কাই, তুমিও তুর্কাই আমিও তুর্কাই, দেখছাও আমরা কেমন ভাই ভাই, আমরা কান্দে কান্দে মিলায় যুদ্ধ করব। এই যে এই মিসাল দিয়ে এই যে খাজাকিস্তান আজারবাইজান সবাইটাই কিন্তু সে আত করে ফেলাইছে। এখন তুরস্ক মানে বিরাট পাওয়ার, ভিতরে পাওয়ার। তাইলে এই রাশিয়াও এখন তুরস্করে ঘাটায় না। তুরস্ক যদিও এখন এই যে এই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষে আছে, ফিলিপাইন ওই সব দেশে ন্যাটোর মধ্যে যোগ দিতে দিল না, তা কিন্তু যখন ওই আজারবাইজানের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু আর রাশিয়ার দিকে তাকায় নাই। অতএব তুর্কাইরা এখন ওই কাজাকিস্তান আজারবাইজান সব তুর্কির সাথে, আবার এরদোগান আবার কিন্তু খোমেনির একনিষ্ঠ ভক্ত, প্রথমে এসে হ্যান্ডশেক করে গেছে। তা এইটা হইল, এই ডেভেলপমেন্টটা চলতেছে আর কি। কিছু মানুষ যুদ্ধ করতেছে আর কিছু মানুষ পড়াশোনা করতেছে 1400 হিজরির পরের থেকে, আর খিলাফতে একটা দাঁড়ায় গেছে। আবার সুন্নিরা রাগ করবে, তারা তো আবার শিয়া খিলাফত মানে না। তা যাই হোক, আমি আবার শিয়া সুন্নির মধ্যে নাই। আমি খোমেনিরা মনে করি ওই এলাকায় উনি এখন খলিফার ভূমিকায় কাজ করতেছেন, এবং যারাই তার কথা শুনতেছে তারাই খিলাফত মেনে নিচ্ছে আর কি। যাই হোক, এরপরে এখন কিছু ডেভেলপমেন্ট হইল, রিসেন্ট কিছু ডেভেলপমেন্ট হয়েছে, এই জন্য এই ভিডিওটা করতেছি। আমি কয়দিন আগে একটা ভিডিও করছিলাম, ওই সময় শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী আলোচনা করছিলাম। শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী আলোচনা করছিলাম। তা আমি ওইখানে শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী এতে একটা কথা আছে যে এরপর ভেঙে যাবে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, ভালো করে শুনেন, এরপর ভেঙে যাবে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের। এখানে কিন্তু পাঞ্জাব কেন্দ্র মানে পাঞ্জাবের রাজধানী, ওই লাহোর এইসব জায়গা হবে আর কি। তাইলে পাঞ্জাব কেন্দ্রের নারকীরা ভেঙে যাবে, আর ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনরা পাঞ্জাব কেন্দ্র মানে পাঞ্জাবের রাজধানী দখল করে নিবে। এটা শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী আছে। কিছু শাহ নেয়ামতুল্লাহর প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যত ভবিষ্যৎবাণী আছে সব টু দ্য পয়েন্টে মিলে গেছে। তারপরের যে ভবিষ্যৎবাণী, সেখানে তিনি মুসলমানদের মুসলমান বিশ্বের এবং ওভারঅল বিশ্বের দুর্দশার কথা আলোচনা করছেন। তারপরে যে ভবিষ্যৎবাণীটা আসতেছে সেইটা হলো এইটা, এরপর ভেঙে যাবে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। এখন এই পাঞ্জাব কেন্দ্রে যখন ব্যাখ্যাকাররা বলে যে এই পাঞ্জাব কেন্দ্র মানে কাশ্মীর, তারা বলে যে পাকিস্তান কাশ্মীর দখল করে নিবে, আর ইন্ডিয়ার গিয়া বাংলাদেশ দখল করবে। তা এটা আমি আমার একটা ভিডিওতে বলছি যে এটা কখনোই সম্ভব না, যে ওয়েস্টার্ন ফ্রন্টে যখন যুদ্ধ চলতেছে ওই অবস্থায় ইন্ডিয়া এসে কোনো অবস্থাতেই বাংলাদেশ দখল করবে না। 1000 মাইল দূরে, তাছাড়া বাংলাদেশ দখল করতে 3-4 লাখ সৈনিক লাগবে, ওখান থেকে উইথড্র করে আসতেই পারবে না সে। তাছাড়া চীনের সাথেও তখন পরিস্থিতি গরম হয়ে যাবে, চীন বর্ডার থেকেও আনতে পারবে না, যার ফলে বাংলাদেশ ওই সময় দখল করা সম্ভব না। আর 2 নম্বর কথা আমি বলছিলাম যে বাংলাদেশ ওরা জোর করে দিলেও নিবে না,
কারণ বাংলাদেশ দখল করা মানে 17 কোটি মুসলমান দখল করা। ওদের দেশে এমনি যে 20 কোটি মুসলমান আছে, এই নিয়েই ওরা যন্ত্রণায় অস্থির। রাতারাতি 17 কোটি মুসলমান ওরা সাইদা দিলেও নিবে না, জোর করে দিলেও নিবে না। অর্থাৎ বাংলাদেশ দখল করার কোনো কারণই নেই। পাঞ্জাব কেন্দ্র মানে পাঞ্জাব কেন্দ্র, কারণ শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী সব টু দ্য পয়েন্টে মিলে গেছে। এইখানে উনি পাঞ্জাব বলতে কাশ্মীর বুঝাবেন কেন? উনার সময় তো পাঞ্জাব ছিল, উনি পাঞ্জাব চিনবেন না কেন? সারা পৃথিবীতে একটা নাম করা জায়গা পাঞ্জাব, উনি বলছেন পাঞ্জাব, অতএব এটা পাঞ্জাব। তাহলে পাঞ্জাব কেন্দ্র মুমিনরা দখল করবে উনি বলে গেছেন। তা আমি বলছিলাম শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীতে পাঞ্জাব কেন্দ্র মুমিনরা দখল করবে মানে হলো আফগানরা দখল করে নিবে। কারণ আফগানরা আমেরিকারে শেল্টার দিছিল, আফগানরা ফ্রন্টিয়ার প্রভিন্সের যে পাঠান আছে এদের উপরে অনেক অত্যাচার করছে, এবং আফগানিস্তান মনে করে যে পাকিস্তান ওদের অনেক বিরাট অংশ দখল করে রাখছে। এইসব কারণে ওরা আক্রমণ করতে পারে। তাছাড়া আফগানদের ইতিহাস আছে, অনেকবার ওরা পাকিস্তান পাঞ্জাব দখল করে নিয়েছিল এর আগে অনেকবার। এই যে শের শাহ এরাও কিন্তু ওই পাঠান ছিল। তা এটা আমি বলছি যে পাঞ্জাবি দখল করবে। তা এখন আমি ভিডিওটা একটু দেখাইনি, আমার পুরানো ভিডিওটা যারা দেখছেন আমি মধ্যেখান থেকে 2 মিনিট দেখাই যাতে মনে করতে পারেন আর কি। এই যে এই ভিডিওটা, শতবার এই পাঞ্জাব দখল করছে। ইতিহাস পড়লেই দেখবেন যে এরা কিছুদিন পর পরে পাঞ্জাব দখল করতো। তো পাঞ্জাব দখল করার অভ্যেস এদের আছে, এরা উন্নতি হইলে পাঞ্জাব দখল করে নেবে, এইটাই শাহ নেয়ামতুল্লাহ বলছে। আচ্ছা, এরপর যাবে ভেগে নবে কিনা পাঞ্জাব কেন্দ্রে, মানে পাঞ্জাবের রাজনৈতিক নেতা যারা নাকি আমেরিকা ইংল্যান্ড এদের দাওয়া ধরে থাকে, এরা পালায় যাবে এবং মুমিনরা মানে আফগানরা দখল করে নেবে। এইটাই হলো ডাইরেক্ট ব্যাখ্যা। এটাকে কাশ্মীর বলার কোনো কারণ নেই। আচ্ছা, আফগানরা কাশ্মীরও পরে দখল করতে পারে, সেটা পরের ব্যাপার। এটা কাশ্মীরও আসলে এই আফগান টেরিটরির মধ্যে পড়ে, এটা পরের ব্যাপার। আসল ব্যাপার শাহ নেয়ামতুল্লাহ বলে গেছে যে এরপরে সরাসরি ফ্রন্টিয়ার প্রদেশ মোল্লা মাসুদের যে অত্যাচারটা করছিল, মোল্লা মাসুদি এদেরকে ডেকে নিয়ে আসবে, আইসা পুরা পাকিস্তান পাঞ্জাব দখল করে নেবে, কয়টা মানে পুরো আফগানিস্তান দেখবেন কয়েকদিনের মধ্যে পাকিস্তান দখল করে নেবে। আচ্ছা, এইটা আমার ওই যে ভিডিওটা আছে শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীর উপরে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি। এখন আবার ওই জিনিসটা পুনরায় কেন আলোচনা করতেছি? কারণ হইল রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে একটু এখানে। রাজনৈতিক পট পরিবর্তন মানে কি, ইমরান খান ছিল, তো ইমরান খান কিন্তু বিয়ে করছিল একটা মেয়ে, উনি পীর সাহেব, উনি একজন সুফি, উচ্চমানের সুফি। তো সুফিরা কিন্তু বাংলাদেশের সুফিরাও কিন্তু ভিতরে খোঁজ নিলে দেখবেন সবাই শিয়াপন্থী ভিতরে। কারণ আছে, সুফিরা শিয়াপন্থী হওয়ার কারণ আছে। কারণ হলো আপনার যদি কেউ সুফি হইতে চায় তাহলে তার ঘোড়ার ওস্তাদকে খুশি রাখতে হয়, তার সাথে কানেকশন মানে বা ঘোড়ার ওস্তাদের লাইনে থাকতে হয়। এবং ইসলামিক সুফিবাদের ঘোড়ার ওস্তাদ হইল হজরত আলী। যেহেতু সুফিবাদের ঘোড়ার ওস্তাদ হজরত আলী, এই জন্য যে কোনো সুফি বাংলাদেশেও দেখবেন ভিতরে সবাই শিয়াদের উপরে খুব আহলে বায়াত এবং শিয়াদের উপরে ভক্ত। সেই রকম পাকিস্তানের যে ইমরান খানের স্ত্রী, উনিও শিয়াদের ভক্ত ছিলেন। এবং ইমরান খানও ক্ষমতা অর্জনের সাথে প্রথমেই কিন্তু উনি ইরান গেছিলেন, কয়েকজন আহলে বায়াতের মাজার জিয়ারত করছিলেন, খোমেনির সাথে দেখা করছিলেন। ইমরান খান মূলত ইরানের সাথে একটু কানেকশন রেখে চলত। এই জন্য ইমরান খান কিন্তু যে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার পরে পাকিস্তান নর্মালি সৌদি আরব থেকে পয়সা নিয়ে চলে, কিন্তু সৌদি আরব ওরকম সাহায্য দেয় নাই যে অর্থনৈতিক দুরবস্থা কাটায় ওঠার মতন পয়সা দেয় নাই। সৌদি আরব যখন দেয় নাই তখন আমেরিকা আবার এখন রিজিওনাল পাওয়ারের মাধ্যমে আসে। সৌদি আরব দেয় নাই, তারপরে আমেরিকাও দেয় নাই। আচ্ছা, কারণ ওকে মুসলিম ওয়ার্ল্ডের রিজিওনাল পাওয়ার হিসেবে মনে করে আমেরিকা। তো এই জন্য পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে গেছিল কিছুটা।
আলটিমেটলি আন্দোলন হয়ে, তাইলে এরপরে কি আসছে? এখন আসছে নওয়াজ শরীফের পার্টি, মুসলিম লীগ আবার ফেরত আসছে। মুসলিম লীগ ফেরত আসছে। মুসলিম লীগ ফেরত আসা মানে কি? এখানে একটা আন্তর্জাতিক তেলে দাবার চালে হয়ে গেল। মানে ইরানের সমর্থক ইমরান খান পতন হইল, সৌদি আরবের সমর্থক জিতে গেল। নওয়াজ শরীফের যখন ক্ষমতাচ্যুত করা হয়েছিল, আশ্রয় টাশ্রয় সব সৌদি আরবই দিয়েছিল। তাহলে সৌদি আরবের পার্টি, সৌদি আরবের সমর্থক নওয়াজ শরীফ গ্রুপ বা মুসলিম লীগ ক্ষমতায় আসলো। তার মানে পাকিস্তানে সৌদি গ্রুপদের বিজয় হইল। এখানে জিনিসটা আরেকটু দেখাই। ইমরান খানের পতন যে শুধু আন্তর্জাতিক ডিপ্লোমেসি তা না, এখানে একটু জাতীয়গত ব্যাপারও আছে। এই যে পাকিস্তানের এই যে 5টা নদীওয়ালা জায়গা, এটাকে বলে পাঞ্জাব, এই লোকদেরকে বলে পাঞ্জাবি। আর এই 5 নদী মিলে এক নদী সিন্ধু হয়ে গেছে। এই সিন্ধু নদী এই এলাকার লোকদেরকে বলে সিন্ধি। এরা মূলত কৃষক। পাকিস্তানের 75% হলো পাঞ্জাবি আর সিন্ধি। তাই এরাই মুসলিম লীগকে সমর্থন বেশি করে। মুসলিম লীগ বলতে এখানে কিন্তু ইমরান খান কিন্তু এই এলাকার লোক না। ইমরান খান হলো পাঠান। ইমরান খান পাঠান। পাঠানরা হলো এই এলাকার লোক এবং আফগানদের সমর্থনপ্রাপ্ত লোক। আফগানরা খানকে পছন্দ করবে, খানের বিরুদ্ধে যাবে না। তো পাঠানদের সমর্থন হলো খানদের প্রতি আছে। পাঠানরা কিন্তু ইন্ডিয়ার প্রতি একটু সমর্থন আছে। ইন্ডিয়ানরা কিন্তু যেমন যে বিভিন্ন যে দেখবেন নায়ক সালমান খান, তারপরে বিভিন্ন খান আছে ওদের নায়ক, ওরা পছন্দ করে। তো খানরা কিন্তু 47-এ স্বাধীনতা চায় নাই, ওরা ইন্ডিয়ার সাথে থাকতে চাইছিল। যাই হোক, তা ইমরান খান ছিল পাঠান এবং পাঠান থাকার কারণে আফগানিস্তানের সাথে ইমরান খানের একটু মানে সহানুভূতি ছিল। আফগানরা এইদিকে কোনো ডিস্টার্ব করে নাই। এখন যে পার্টি আসছে এটা হলো মুসলিম লীগ, পিওরলি একটা পাঞ্জাবি পার্টি। পাকিস্তানের আর্মিও বলতে গেলে 98% পাকিস্তান আর্মি হলো পাঞ্জাবি। অন্য এই যে পাঠানরা বা বালুচরা কিন্তু পাঞ্জাব আর্মিতে পাকিস্তান আর্মিতে জয়েন করে না। ওরা আছে কিছু 2-1 জন অফিসার আছে, কিন্তু সৈনিকে তো ওরা জয়েন করেই না। পুরা পাকিস্তান আর্মি 98% পাঞ্জাবি, পাঠান নাই, বেলুচিও নাই। তা এখন যখন পাঞ্জাবি সরকার আসছে, মানে মুসলিম লীগ সরকার, তখন কি হইল? এখন এদের সাথে রাইভেলরি বাড়ার সম্ভাবনা আছে, বাড়তে পারে। ইমরান খান থাকলে পাঠানরা আক্রমণ করতো না, যেহেতু তাদের রক্তের ভাই আছে ক্ষমতায়, পাঠানরা হয়তো আক্রমণ করতো না। তাছাড়া পাঠানরা ইরানের পলিসিতে চলে, তাইলে ইরানের সাথে সহযোগিতা রেখা চলে, তাইলে ইরানের সাথে আবার ইমরান খানের একটু খাতির ছিল। তো এই হিসাবে এদের আক্রমণ করার কথা ছিল, সম্ভাবনা কম ছিল। কিন্তু যেহেতু এখন নওয়াজ শরীফের পার্টি চলে আসছে, তার মানে দেখা যাচ্ছে যে এই এলাকায় পাঠানদের আক্রমণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এবং ওই যে ভবিষ্যৎবাণীটা আছে, এরপর ভেগে যাবে নারকীরা পাঞ্জাব কেন্দ্রের, তার মানে কি পাঞ্জাব কেন্দ্রের নরকীরা ভেঙে যাবে, মানে মুসলিম লীগ ভেঙে যাবে। ধন সম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের। এখানে মুমিন বলতে শাহ নেয়ামতুল্লাহর দৃষ্টিতে মুমিন বলতে ওই আফগান তালেবান বোঝাচ্ছে সে। তার দৃষ্টিতে তালেবানের নিচে বাকিরা, ওই মুমিন টুমিন না। তার দৃষ্টিতে বাকিরা হয়তো কোনো মতে মুসলমান কওয়া যায়, নাসারা টাসারা, আমাদেরকে দেখলে উনি নাসারা মনে করবে। তার দৃষ্টিতে উনি যখন বলছেন মুমিন, তার মানে ওই পাঠানরাই হবে। তার মানে এই মুমিনরা দখল করে নেবে পাঞ্জাব কেন্দ্র, মানে এই লাহোর দখল করে দেবে। এবং এইটা দখল করার ইতিহাসও আছে বহুত। পাঠানরা মাঝে মাঝে এটা দখল করে। এটা কিন্তু এটা আফগানিস্তান, কিন্তু এগুলোও কিন্তু পাঠান এলাকা, এগুলোও পাঠান এলাকা। আর এইটা বেলুচদের আবার একটা অংশ ইরানেও আছে। আসলে এই যে এই পাহাড় পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণীর এই পার্টটা হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। পাঞ্জাব, সিন্ধু এগুলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পড়ছে। কিন্তু এই পাহাড়ের মিডলাইন থেকে এই পাশটা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে। এই আফগানিস্তান ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে, বেলুচিস্তান ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে। এগুলো
পাকিস্তানের ভাগে পড়ছে, কারণ হলো ব্রিটিশরা দখল করছিল। বার্লেব লাইনের মাধ্যমে এই বর্ডারটা চিহ্নিত করা। বার্লেব লাইন মানুষের তৈরি করা লাইন, এটা প্রাকৃতিক বর্ডার না। প্রাকৃতিক বর্ডার হলো যে এই পর্বতশ্রেণী। তা যাই হোক, তো এই যে এই ভিডিওটা করার কারণ হলো যে পাকিস্তানের যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, এতে বোঝা যাচ্ছে যে ইমরান খানের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আচ্ছা, না ওই যে শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে আর একটু তরায় আসতেছে। আবার একই সাথে দেখেন, এই যুদ্ধের সাথে এই যে পাঞ্জাব কেন্দ্র দখল করবে মোমিনরা, এইটার সাথে কিন্তু আর একটা জিনিস জড়িত আছে, যে হিন্দুরা একটা দেশ দখল করবে, শহর দখল করবে, এবং সেই শহরে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে, যার ফলে তাদের অনেক বদনাম হবে। এই বদনাম হওয়ার পরে দাক্ষিণাত্য ইরান, আফগানিস্তান সমস্ত দেশ মিলা ভারত আক্রমণ করবে এবং পুরা ভারত দখল করে নেবে। ভারতের সমস্ত লোক মুসলমান হয়ে যাবে। শাহ নেয়ামতুল্লাহ লাস্ট ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ যেটা বলে, সেই পরিস্থিতিও তো আস্তে আস্তে উদ্ভব হওয়া শুরু হয়েছে। সেই পরিস্থিতি উদ্ভব হওয়া শুরু হয়েছে মানে কি, দেখেন এই যে নূপুর শর্মার কেসে মুসলমানদের মধ্যে একটা ঐক্য তৈরি হয়ে গেছে। সাধারণ একটা ঘটনা, তার মধ্যে ঐক্য। পুরা আরবিয়ান কান্ট্রিগুলা দেখেন ওদেরকে এখন প্রায় নানান রকমের অভিযোগ ওদেরকে জানাইছে রাষ্ট্রদূতের মাধ্যমে। এমনকি অনেকে ভারতীয় মালামাল বয়কট করছে। আবার এমন হইতে পারে আরবিয়ানদের রাগ কিন্তু ভয়ঙ্কর রাগ, ওরা ওরা খুব ভালো মানুষ, কিন্তু রাইয়ে গেলে ওরা ঠান্ডা করা মুশকিল। এমন হইতে পারে তেল বিক্রি বন্ধ করে দিতে পারে। তো ইন্ডিয়া তেল কিনবে কি? অ্যারাবিয়ান কান্ট্রি এবং ইরান যদি তেল বিক্রি বন্ধ করে দেয়, রাশিয়া তো ইরান আর তুরস্কের ভাবে চলে, কারণ রাশিয়া কিন্তু তেল আছে রাশিয়ার, আর ভেনেজুয়েলার কাছে তেল আছে বেচার মতো। ভেনেজুয়েলা তো পুরাপুরি ইরানের সমর্থক। তার মানে কি, ইন্ডিয়ার তেলেও টান পড়তে পারে। রাশিয়া এখন এরদোগানের ভাবে চলে, কারণ রাশিয়াতে এমনিই মুসলমান আছে প্রায় 20% এখন রাশিয়াতে আছে, এবং এর ভোট ব্যাংক হিসাবে কাজ করে, পুতিনের ভোট ব্যাংক। তাছাড়াও অনেকগুলা মুসলিম কান্ট্রি আছে। মুসলিম কান্ট্রিগুলো রাশিয়ার থেকে, ইউএসএসআর থেকে আলাদা হয়ে গেছে। আলাদা না হইলে তো রাশিয়ার 50%ই ছিল মুসলমান। আচ্ছা, ওরা আলাদা হয়ে গেছে, কিন্তু যা আছে এখন সেটাই প্রায় 15 থেকে 20%-এর মতন মুসলমান আছে, এবং এরা পুতিনের ভোট ব্যাংক হিসাবে কাজ করে। আশেপাশের রাষ্ট্রগুলা মুসলিম, অতএব রাশিয়া এদের সাথে সুসম্পর্ক রেখে চলে। তাছাড়া রাশিয়া সিরিয়াতেও ফাইট টাইট করতেছে, মুসলমানদের পুরোপুরি সমর্থনে থাকে। তা এতে আলটিমেটলি ইন্ডিয়ার সাথে একটা বড় ধরনের ক্যাওয়াস লেগে যেতে পারে। এবং পাঞ্জাব কেন্দ্র দখলের পরপরই শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী আছে যে হিন্দুরা একটা বড়, মুসলিমরা কান্ট্রিতে বড় একটা হত্যাযজ্ঞ চালাবে, এবং এই হত্যাযজ্ঞর পরেই ফাইনাল অ্যাটাক শুরু হবে। মুসলমানরা সমন্বিতভাবে ইন্ডিয়া আক্রমণ করবে, ইন্ডিয়া দখল করে নেবে, এবং সেখানে আর হিন্দুরা সব মুসলমান হয়ে যাবে। এই হিন্দুরা মুসলমান হওয়ার প্রসেস তো অনেক দিন আগে থেকে, যে 1000 বছর ধরে চলতেছে। ইটিটু করে মুসলমান নয়, আর খালি যুদ্ধ লেগেই থাকে। তা আবার এই সময় এখন বলে এই যুদ্ধে বলে সবাই একসাথে মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ। তাইলে একটা বিশাল পাওয়ার হয়ে যাবে মুসলমানরা। ভারত মানে একটা পাওয়ার হাউস। এখন তো ওরা পাওয়ার হাউস হিসাবে কাজ করে না, মুসলমান হয়ে গেলে ওটা বিশাল একটা মুসলিম পাওয়ার হাউস হিসাবে পরিণত হবে আর কি। মুসলমানরা তখন ঘুমায় সুপার পাওয়ার হয়ে যাবে। তা যাই হোক, এটা শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীতে এই দুইটা ডেভেলপমেন্ট। একটা হলো ইমরান খানের পতন হয়েছে, নওয়াজ শরীফ আমেরিকার দামা আইসা পাকিস্তানের ক্ষমতা পাইছে। আর একটা জিনিস হলো নূপুর শর্মার কারণে মুসলিম ঐক্য তৈরি হয়েছে এবং চাপ বাড়তেছে। এর ফলে ইন্ডিয়া একটা বড় রাইট হইতে পারে, এবং আলটিমেটলি ওই শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীর যে যুদ্ধগুলা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যেতে পারে। এটি হলো কথায়। তো এগুলা পারে, আজকেও পারে, আগামী বছরও পারে, আবার দেখা গেলো 10 বছর পরেও পারে। এটা কোনো সিউরিটি না।
এটা প্রিডিক্ট করলাম আর কি। আমার আগের ভিডিও শাহ নেমতুল্লাহর যে ভবিষ্যৎবাণীটা আছে ওইটা যারা দেখেন ওইটা দেখে নিন, আর এখনকার সিচুয়েশনের সাথে মিলায় দেখবেন যে এই প্রিডিকশনের কিছুটা মনে হয় ভ্যালু আছে। তাই এইটাই। আল্লাহ হাফিজ।